নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি সুরজিৎ মিত্র, আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। মানুষই ইতিহাস রচনা করে। এবারের নির্বাচনে ভারতের মানুষ তারা সেই ইতিহাস রচনা করল। সমস্ত মিডিয়া হাউসের এক্সিট পোল, রাজনৈতিক বিশ্লেষকদের বিশ্লেষণ, বিজেপির আপকি বার 400 পার, মোদির গ্যারান্টি, সমস্ত কিছুকে তুচ্ছ করে বিজেপিকে 240-এ থামিয়ে দিল ভারতের জনতা। সারা ভারতব্যাপী যে বিজেপি বিরোধী একটা চোরা স্রোত চলছিল, তা কোনো রাজনৈতিক বিশ্লেষকই ধরতে পারেননি। যেটা দেখা গেছে যে একমাত্র মধ্যপ্রদেশ এবং দিল্লি ছাড়া বাকি সমস্ত জায়গায় গতবারের যে সিট তা বিজেপি ধরে রাখতে পারেনি। নতুন জায়গায় তারা কিছু আসন পেয়েছে। সবচেয়ে বড় ধাক্কাটা এসছে উত্তরপ্রদেশে। সেখানে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি তারা লার্জেস্ট পার্টি হিসেবে উঠে এসছে। তারা 37টা সিট পেয়েছে, যেখানে বিজেপি 33টা সিট পেয়েছে। এবং সবচেয়ে আশ্চর্যের কথা, যে অযোধ্যার রাম মন্দির নিয়ে বিজেপি এত কাণ্ড করল, সেই অযোধ্যাতে বিজেপিকে হারতে হয়েছে। মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট এনডিএ জোটের থেকে বেশি সংখ্যায় আসন জিতেছে। এই 240 আসনও বিজেপি ধরে রাখতে পারত না যদি না দক্ষিণ ভারতে তাদের সিট সংখ্যা বাড়ত। নতুন জায়গা হিসেবে তারা অন্ধ্রে সিট বাড়িয়েছে, তামিলনাড়ু ছাড়া আর সব জায়গায় তাদের সিট এসছে। এমনকি কেরালাতেও তারা সিট পেয়েছে। আর উড়িষ্যায় প্রায় অপ্রত্যাশিতভাবে তারা বিধানসভা এবং লোকসভা দুটোতেই জিতেছে। এই জিতের জন্যেই তাদের আসন 240 এসছে, যেটা অ্যাবসলিউট মেজরিটির থেকে অনেকটা কম। ফলে এতদিন গত দুটো টার্ম মোদি যে বিজেপির অ্যাবসলিউট মেজরিটি জোরে এই সরকারকে চালিয়েছে, এবার তারা সেভাবে চালাতে পারবে না। তাদের শরিকদের ওপর নির্ভর করেই চলতে হবে। এবং ওই ডবল ইঞ্জিন সরকারের বদলে এটা ডবল এন সরকার হবে। এই ডবল এনের ওপর নির্ভর করতে হবে মোদিকে। নরেন্দ্র মোদির কোনো কোয়ালিশন সরকার চালানোর অভিজ্ঞতা নেই। বাজপেয়ীর আমলে কোয়ালিশন সরকার চালিয়েছিলেন, নরসিংহ রাও কোয়ালিশন সরকার চালিয়েছিলেন মাইনরিটি হয়েও। মোদি কিভাবে চালায় সেটা নিশ্চয়ই দেখার, যে কিভাবে এই কোয়ালিশন সরকার চলে। আগামী রবিবার দিন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন।
এবং মোটামুটি 300 কাছাকাছি সিট নিয়ে কিছু নির্দল যারা সমর্থন করবে বলেছে সিট নিয়ে তারা তাদের যাত্রা শুরু করবে। আমরা নিশ্চয়ই চাইব যে একটা স্টেবল গভর্নমেন্ট তৈরি হোক। ইন্ডিয়া জোট ইতিমধ্যে ঘোষণা করেছে তারা বিরোধী আসনেই বসবে এবং তারা একটা কনস্ট্রাকটিভ বিরোধীর ভূমিকা পালন করবে। তবে বিজেপির যে এজেন্ডাগুলো ছিল, সেই এনআরসি বলুন, এক দেশ এক আইন বলুন, এক দেশ এক নির্বাচন বলুন, এই সমস্ত তাদের যে এজেন্ডা, সেই এজেন্ডাকে আমার ধারণা আগামী 5 বছরের জন্য তাদের তুলে রাখতে হবে এবং জনকল্যাণমূলক কাজেই তাদের বেশি মনোযোগ দিতে হবে যাতে এই গভর্নমেন্টটা রান করতে পারে 5 বছর। পশ্চিমবাংলার ক্ষেত্রেও বিষয়টা একই হয়েছে, অর্থাৎ বিজেপি বিরোধী যে হাওয়া সারা ভারতবর্ষে বয়েছে, পশ্চিমবঙ্গেও সেই হাওয়া বয়েছে এবং বিজেপির সিট 18 থেকে 12-এ নেমে গেছে এবং বিজেপি বিরোধী শক্তি হিসেবে মানুষ তৃণমূল কংগ্রেসকেই বেছে নিয়েছে এবং তাদের সিট 22 থেকে 29-এ গেছে। অনেকে বলছেন যে এটা লক্ষ্মীর ভাণ্ডারের সফলতা, বা অনেকে বলছেন পশ্চিমবাংলার ক্ষেত্রে দুর্নীতি আর কোনো ইস্যু নয়। আমি কিন্তু এই দুটোর সঙ্গেই একমত নই। এবারের নির্বাচন পশ্চিমবঙ্গের উন্নয়ন বা দুর্নীতি এই সমস্ত কিছুকে নিয়ে হয়নি। এবারের নির্বাচন হয়েছে বিজেপি বিরোধী নির্বাচন। ফলে তৃণমূল নিজেদের পজিটিভ কাজ হিসেবে জিতেছে তা নয়, বিজেপি বিরোধী শক্তি হিসেবেই তারা জিতেছে এবং এই যে দুর্নীতি বা অন্যান্য ইস্যু, সেই ইস্যুগুলো থাকবে এবং আগামী বছরে যখন পঞ্চায়েত বা ওই পৌরসভাগুলোর ইলেকশন হবে তখন এই ইস্যুগুলো সামনে আসবে এবং 2026-এ যখন বিধানসভা নির্বাচন হবে তখনও এই ইস্যুগুলো সামনে আসবে। যেটা ইন্টারেস্টিং দেখা যাচ্ছে, যদিও সমস্ত ভোটের অ্যানালিসিস এখনো পর্যন্ত আসেনি, কিন্তু শহরাঞ্চলে তৃণমূল ভালো ফল করতে পারেনি। তাদের যে ভালো ফলটা এসছে সেটা গ্রামাঞ্চল থেকে। কলকাতা কর্পোরেশনের বহু ওয়ার্ডে তারা হারিয়েছে। শিলিগুড়িতে সেখানকার যে মিউনিসিপ্যালিটি, সেখানেও বহু ওয়ার্ড কিন্তু তারা হারিয়েছে। যে কোনো মিউনিসিপ্যাল এলাকায় কিন্তু তাদের রেজাল্ট ভালো হয়নি। পঞ্চায়েত এলাকা এবং গ্রামাঞ্চলের দিকে তাদের রেজাল্ট ভালো হয়েছে। এবারে আসি বামপন্থীদের কথায়। আমি আমার আগের একটা ভিডিওয়ে এটা বলেছিলাম যে এবারের নির্বাচনে বামপন্থীদের সিট জেতার কোনো আশা নেই, কিন্তু তাদের ভোট পার্সেন্টেজ হয়তো কিছু বাড়তে পারে। এবং এবারে যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছিল, বিশ্লেষকরা যেভাবে প্রচার করেছিলেন যে বামপন্থীদের সিট বাড়বে, কিন্তু ঘটনা তা ঘটেনি। বামপন্থীদের পার্সেন্টেজ অফ ভোট তো বাড়েইনি,
বরং 2019-এর তুলনায় সেটা আরও কমেছে। সিপিআইএমের যারা ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল তাদের মধ্যে দুজন বাদে, অর্থাৎ মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী বাদে বাকি সবার জামানত কিন্তু জব্দ হয়েছে। আসলে এবারের নির্বাচন তো অনেক দিক থেকেই আলাদা হয়েছে। যেমন এবারে ওই ধর্মের ভিত্তিতে যে বিভাজন হয়েছে, যে পোলারাইজেশন হয়েছে, সেটা স্পষ্ট হয়েছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় তারা সমস্ত ভোটই প্রায় তৃণমূলের দিকে গেছে। কিন্তু আমি মনে করি এতে বামপন্থীদের হতাশ হবার কিছু নেই। আমার বিশ্বাস যে বিজেপি আরও ভাঙবে এবং বিজেপি আস্তে 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 কমতে আরম্ভ করবে এবং বামপন্থীরা তারা উঠে আসবে আস্তে আস্তে, যদি তারা এখন থেকে তাদের সংগঠনটাকে মজবুত করবার চেষ্টা করে, বিশেষ করে গ্রামাঞ্চলে। তাহলে আমার ধারণা যে আগামী বিধানসভা নির্বাচনে বামপন্থীরাই হবে তৃণমূলের প্রধান প্রতিপক্ষ। তার জন্যে বামপন্থীদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। সবশেষে যে কথাটাকে বলি সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবারে 7 লক্ষের বেশি ভোটে জিতেছে। এটায় সেই কেশপুরের কথা মনে হচ্ছে না? কেশপুরে নন্দরানী দল যখন 1 লাখের বেশি ভোটে জিতেছিল বিধানসভায়, তখন নানা বিদ্রুপ ধেয়ে এসেছিল এবং সেটা যে নির্বাচন হয়নি তার জন্য নানা প্রচার হয়েছিল। তৃণমূল তো করেই ছিল, মিডিয়া হাউসগুলো পর্যন্ত সেই প্রচার করেছিল। কিন্তু আজকে ডায়মন্ড হারবারে যেটা দেখা যাচ্ছে, বিশেষ করে ফলতা এবং ক্যানিংয়ে যে ভোটের ডিফারেন্স, তা কেশপুরের ভোটের ডিফারেন্সের চেয়েও ছাড়িয়ে গেছে। ফলে ডায়মন্ড হারবারে কি নির্বাচন হয়েছে সেটা আপনারাই বলবেন। আপনাদের মতামত জানার অপেক্ষায় রইলাম। যাদের ভালো লাগবে এই ভিডিও তারা একটা লাইক দিয়ে শেয়ার করবেন এবং যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। নমস্কার।